এই নাও, হীরাবাই অগ্রিম পাঠিয়েছে। ওর মেয়ে আজকে আসরে প্রথম নাচবে তো, সেই জন্য যেন কোনো গোলমাল না হয়, তাই। যাক, আমি তো ভয়ে ছিলাম, বাইজি বাড়ির খ্যাপ, তুমি যদি না কইরে দাও। আরে আমার টাকার সাথে সম্পর্ক, টাকা পেলে বাইরে বাড়ি না বেশ্যা বাড়ি, তা নিয়ে সম্রাট মাথা ঘামায় না। এই, কাদের উপর মেয়ে মানুষ না তোলে, বাজারে গিয়ে চাউলের বস্তা তোল, তাতে অনেক কামাই হবে। তুই সম্রাট? কোন দেশের সম্রাট? তুই এখানে আমার ব্যক্তিগত মামলায় নাক গলাতে এসেছিস কেন? এই নাকটার বড় দোষ, বুঝলি? কোথাও খারাপ কিছুর গন্ধ পেলে নিজে থেকে ঢুকে পড়ে। কি বলতে চাস তুই? বলতে চাই, যদি জান বাঁচাতে চাস তাহলে ওকে ছেড়ে কেটে পড়। কাকে কেটে পড়তে হবে তোকে তাই দেখাচ্ছি। মেয়ে, তোমার ঘুঙুরটা দাও তো। এতদিন সবাই বাইজি বাড়িতে বাইজির নাচ দেখেছে, কিন্তু আমি আজ এই হিজড়ার বাচ্চাকে ঘুঙরো পরে নাচাবো। ডাবলু, এটা ওর পায়ে বাদ। বান্দাসি উস্তাদ। মজা। তুই নাচবে, আমি দেখবো। এই, তোরা দেখবি না? ওঠ, ওঠ, আরে ওঠ না। এই, নাচ 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 নাচ। দুনিয়া বড় মজাদার, দুনিয়া রঙের বাহার, রঙের বাহার। আলো আঁধারে, কালো বাজারে, আলো আঁধারে, কালো বাজারে, জয় বলো কারবার। দুনিয়া তোমার আমার, তোমার আমার, দুনিয়া বড় মজাদার। এবারের মতো আমাকে মাফ করে দাও ভাই, জীবনে আর কোনোদিন ভুলেও এখানে আসবো না। কসম? কসম। ঠিক আছে, যা যা। আমি যদি সাপের পয়দা হয়ে থাকি তাহলে এই অপমানের প্রতিশোধ আমি নেবই। সম্রাট, এই নাও। খুদা হাফেজ। শুনুন, আজ আপনি না এলে আমি আমার ইজ্জত বাঁচাতে পারতাম না। বাইজি বাড়িতে থেকে ইজ্জতের কথা বলছো? আজ এক মুরাদ এসেছে, কাল আরেক মুরাদ আসবে। আজ আমি তোমার ইজ্জত বাঁচিয়েছি, কাল কে বাজাবে? হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনো, এই রূপ জীবন বিক্রির ধান্দা ছেড়ে সম্মানের জীবন বেছে দাও, তাতে অনেক শান্তি পাবে। কেউ তোমার ইজ্জত লুটতে আসবে না, কথাটা মনে রেখো।
শক্তিশালী আইনের রক্ষাকারীর হঠাৎ এই সম্রাটকে তলব। হ্যাঁ, শোনো সম্রাট, একটা নতুন ছোকরা, মানে অ্যাডভোকেট জয়, তুমি ওকে চেনো? প্রয়োজন হলে চেনে নেব। হ্যাঁ, হারামজাদা আজকাল একটু বেশি বাড়াবাড়ি শুরু করেছে। আমাদের দুজনকে শাসিয়ে গেছে, আমাদেরকে নাকি জাহান্নামে পাঠিয়ে দেবে। না 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 না, এই অপমান সহ্য করা যায় না। তুমি প্রথমে ওকে বোঝাও, যদি বোঝে ভালো, যদি না বোঝে তাহলে ওকে খতম করে দাও। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, বিচার অধিকারী, ইয়ে উকিল সাহেব যেমন মোটা ফিস নেন, আমিও তেমনি ফিস ছাড়া কোনো কাজ করি না। কত? মাত্র 50,000। ঠিক আছে ঠিক আছে, 50,000 টাকাই তুমি পাবে। গৌরব, টাকাটা ওকে দিয়ে দাও। এই যা যা। আরে নামলো। ওস্তাদ, ঘরে কি খাবার আছে জলদি নিয়ে আয়। আচ্ছা। ওস্তাদ, ভাত আনিছি। পানি নিয়ে আয়। এই পেতি সম্রাটের বাচ্চা, তুই আবার এসেছিস? ওই দেখ, তোর জানাজার পুরা ইন্তেজাম নিয়ে এসেছি। এই মহল্লায় তো কেউ মরেনি, খাটিয়ে এনেছিস কার জন্যে? তোর জন্য, তোর জন্য হারামজাদা। তোকে ওই খাটিয়ায় ভরে জিন্দা কবর দেব। আমাকে কবর দিতে হলে দেহে শক্তি আর পুরুষ মানুষ হওয়া দরকার। তোর মতো হিজড়া আমার কি করবে? হিজড়া হিজড়া। যে ভাত খেয়ে মানুষ বাঁচে, সে ভাতের উপর তুই লাথি মেরেছিস। রানী, 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 halt! Halt him! ডাক্তার সাহেব, আর ভয়ের কিছু নেই। আমি একবার ওর সঙ্গে দেখা করতে পারি? না, এখন সে অজ্ঞান, ডিস্টার্ব না করাই ভালো। কাল এসে দেখা করবেন।
আপনি? তোমাকে দেখতে এলাম। কি সৌভাগ্য, আমার মতো একজন নর্তকীকে এমনি ভাবে কেউ। আমার কাছে তুমি আর নর্তকী নও, এক মহিষী নারী। কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছ। কাল সারা রাত তোমার কথা ভেবে আমি ঘুমোতে পারিনি। মনকে বারবার প্রশ্ন করে উত্তর পাইনি, কেন যে আমার মতো একজন গুন্ডা তোমাকে ভালোবাসার স্বপ্ন দেখছে আমি নিজেই জানি না। মানুষ স্বপ্ন দেখে, ঘর পাথে, কিন্তু আমরা সেই মানুষ যাদের স্বপ্ন দেখার কোনো অধিকার নেই, তাই না? যদি যদি আমি তোমাকে সেই অধিকার দেই। তুমি তুমি আমাকে? হ্যাঁ রানী, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার উকিলের জবাব নাই ওস্তাদ। ওর চাপাবাজিতে শেষ পর্যন্ত কেসটা আমরা জিতেই গেলাম। এখন এই শহর ছাড়েনি। ডাবলু, তোরা যা, আমি আসছি। সামনে গাড়িটা ফলো করো, কুইক। তোকে বলেছিলাম 24 ঘন্টার মধ্যে এই শহর ছেড়ে চলে যেতে। এই যাসনি কেন? এই শহরটা তোর বাবার নয় যে তোর হুমকিতে পালিয়ে যাব। সেদিন চেহারা দেখে ভদ্রলোক মনে হয়েছিল বলে তোর গায়ে হাত তুলিনি, কিন্তু আজ তোকে ছাড়বো না। সেদিন তুই দেখেছিলে আমার মনুষ্যত্বের রূপ, তাই আমিও তোকে কিছু বলিনি। কিন্তু আজ আমার গাড়ির প্রতিটি কাজ ভাঙার মূল্য তোর রক্ত দিয়ে শোধ নেব। তাই নাকি? দেখ কে কার রক্ত ঝরা। আচ্ছা সম্রাট, আমার একটা কথার জবাব দেবে? বলো। আমি ভেবে পাচ্ছি না তুমি আমার পেছনে কেন লেগেছ। তোমার আমার মাঝে এমন কিছু ঘটেনি যার জন্য শত্রুতা সৃষ্টি হতে পারে, ঠিক? হ্যাঁ ঠিক। তাহলে আমি ধরে নিতে পারি তুমি কারো ইঙ্গিতেই কাজ করছো। ঠিক ধরেছ, আমি একজন পেশাদার গুন্ডা, টাকার বিনিময়ে এসব করি। তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু একদিন কেউ না কেউ
তোমার শত্রু হবে, সেদিন সেই শত্রু তোমার পেছনে লাগবে তোমাকে শেষ করার জন্য। সম্রাট মৃত্যুর পরোয়া করে না, কিন্তু তুমি আমাকে কেন বাঁচালে? আমি তো তোমাকে মারতে এসেছিলাম। মারতে এসেছিলে বলেই তো বাঁচালাম, কারণ তুমি মরে গেলে আমি কি করে জানবো আমাকে মারার জন্য কে তোমাকে পাঠিয়েছিল? সত্যি, উকিলের বুদ্ধি আর গুন্ডার বুদ্ধি আকাশ পাতাল তফাৎ। বলো, কে তোমাকে পাঠিয়েছে? অ্যাডভোকেট আইনউদ্দিন বিশ্বাস। কিন্তু আজকের পর তোমাকে আর মারা যাবে না। কেন? আমার একটা নীতি আছে, যে সম্রাটের উপকার করে সে তার ক্ষতি করে না, বরং তার বিপদের দিন কাজে আসতে পারলে নিজেকে ধন্য মনে করে। তাহলে আজ থেকে তুমি আর আমার শত্রু নও, বন্ধু। হ্যাঁ বন্ধু। আমার তো মনে হয় টাকাগুলো পানিতেই গেল। শালা সম্রাটের জোচ্চোর। এই খবরদার, সম্রাট শহরের নাম করা গুন্ডার নাম, কোন ছাত্রা চোরের নাম নয়। এই নাও তোমাদের টাকা। তোমরা যাকে খুন করার জন্য আমাকে টাকা দিয়েছিলে সে তোমাদের শত্রু ছিল, আমার নয়। তুমি পেশাদার, তোমার কাছে শত্রু আর বন্ধু দুটোই সমান, কারণ টাকার বিনিময়ে তুমি দুজনকে খুন করতে পারো। পারতাম, কিন্তু তোমাদের কাজ আমি করব না। তোমার কথা শুনে মনে হচ্ছে জয় তোমাকে ভদ্রতার শরবত খাইয়ে দিয়েছে। শুধু তাই নয়, অ্যাডভোকেট জয় আমাকে ভদ্রতার নদীতে স্নান করিয়ে আমার সমস্ত পাপ ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। ওর ভালো মানুষই আমার ভিতরকার পশুকে হত্যা করে আমার বুকে মনুষ্যত্বের প্রদীপ জ্বেলে দিয়েছে। কাল থেকেও আমার বন্ধু হয়ে গেছে। এই ছেলে, তুমি যাকে বন্ধু বলে আলিঙ্গন করছো সে আমাদের চরম শত্রু। আর এও তুমি ভালো করে জানো যে আইনউদ্দিনের সঙ্গে দুশমনি মানে ভয়াবহ পরিণতি। সেই দিনের অপেক্ষায় থাকো। ইউ ফেল্ড আঙ্কেল, আপনি হেরে গেছেন, কিন্তু আমি হারবো না। প্রতিশোধ আমাকে নিতেই হবে, আমার গায়ে হাত তোলার প্রতিশোধ। এই উত্তেজিত হও না, মনে রেখো তুমি জেল পলাতক আসামি। কুইক আঙ্কেল, যা বলার তাড়াতাড়ি বলুন। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কাঁটা? সম্রাট আমাদের ধোঁকা দিয়েছে, আমাদের সঙ্গে বেইমানি করে জয়ের সঙ্গে বন্ধুত্ব করেছে। সুতরাং জয় আর সম্রাট দুজনই আমাদের পথের কাঁটা। তাই জয়ের সঙ্গে সম্রাটের শত্রুতা পয়দা করতে হবে, চরম শত্রুতা। তা কেমন করে সম্ভব? শোনো, আরে তুমি আর মদ খাবে না। কেন? কেন আবার? যে আমাকে অন্ধকার গলি থেকে আলোর জগতে নিয়ে এসেছে তাকে আমি এসব খেয়ে শেষ হয়ে যেতে দেব না। পুরনো অভ্যেস, না খেলে বাঁচবো কেমন করে? মিথ্যে কথা, অভ্যেস বলে কিচ্ছু নেই, মানুষের ইচ্ছেটাই বড়। ঠিক আছে ঠিক আছে, কথায় তোমার সাথে পারবো না, কিন্তু আজ তোমাকে একটা অনুরোধ করব, রাখবে? কি বলো? শুধু আজ একটু খাবার অনুমতি দাও। কসম, আজ কোনোদিন খাবো না। আজ এমন কি ব্যাপার যে মদ তোমাকে খেতেই হবে? আকাশে মেঘ গুরু গুরু, বাইরে বৃষ্টি। এই বৃষ্টি ভেজা মিষ্টি রাতে তুমি পাশে, এমন মধুর পরিবেশে তোমাকে নিয়ে আজ আমি হারিয়ে যেতে চাই রানী। ইয়েস, ইন্সপেক্টর আরমান স্পিকিং। হ্যালো ওসি সাহেব, এই শহরের নাম করা ভাড়াটিয়া গুন্ডা সম্রাট একটা মার্ডার করতে যাচ্ছে। হোয়াট? ধানমন্ডিতে। হ্যাঁ হ্যাঁ, ধানমন্ডি, রোড নাম্বার 20, হাউস নাম্বার 54। আপনারা দেরি করবেন না, জলদি চলে আসুন। ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি।
মা? বাবা কি হলো জয়? কি আমাদের এত বড় সর্বনাশ করলো? কে তুই? কে তুই? বল কে তুই? শালা! সম্রাট, তুমি শেষ পর্যন্ত বন্ধুত্বের হাত বাড়িয়ে আমার এই সর্বনাশ করে দিলে। এই খুনের জন্য কত টাকা নিয়েছো? বলো, কত টাকা নিয়েছো তুমি? খুন? কে খুন হয়েছে? আমি তো কিছুই জানি না। না জানার ভান করে আমাকে তুমি ধোঁকা দেবার চেষ্টা করো না সম্রাট। এই পিস্তল দিয়ে তুমি আমার বাবাকে খুন করেছো। ওহো, কি যাতা বলছো? লোক মারফত খবর পেলাম তুমি ভীষণ বিপদে, তাই ঝড় বৃষ্টি অপেক্ষা করে তোমার ডাকে ছুটে এলাম। আমি দেখেছি? হ্যাঁ, এসে দেখি একটা লোক এই পিস্তল হাতে নিয়ে পালাচ্ছে। আমি তাকে ধরতে চেষ্টা করেও পারলাম না। পালাবার সময় সেই পিস্তলটা মাটিতে ফেলে গেল, আর তুমি মাটি থেকে কুড়িয়ে নিলে, তাই না? হ্যাঁ, বিশ্বাস করো আমি খুন করিনি। চুপ বেঈমান, ধোঁকাবাজ! তোদের মতো টাকা লোভী গুন্ডা বদমাশ কোন ভদ্রলোকের বন্ধু হতে পারে না। তোর মতো একটা পথের কুকুরকে আমি বন্ধু ভেবে ভুল করেছি। জয়! বাজে কথা বলো না। তোর মতো খুনির সঙ্গে মুখের ভাষায় নয়, হাতের ভাষায় কথা বলা উচিত। জয়, জয়, আমার কথা শোনো। আমি আর কিছুই জানি না। নিশ্চয় এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। ওকে অ্যারেস্ট করে নিন ইন্সপেক্টর সাহেব। এই শয়তানটা আমার বাবাকে খুন করেছে। জয়, বিশ্বাস করো জয়। দাও দাও। অ্যারেস্ট হিম। কোথায় আপনার বাবার লাশ? ঘরে। লাশ পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। যাও। জয়, তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি বুঝতে পারছি না। আমি খুন করিনি। আমি সবে কিছুই জানি না, কিছুই জানি না। ওকে নিয়ে যান ইন্সপেক্টর, আমার চোখের সামনে থেকে নিয়ে যান, নইলে ওকে আমি খুন করে ফেলবো। জয়, চল। জয়, খুন আমি করিনি। জয়, আমি খুন করিনি। সম্রাট, আমার সঙ্গে বেইমানি করার পরিণাম এবার তুমি বুঝবে। ইঁদুরের মতো 14 শিকের ভিতরে ছটফট করবে, কিন্তু পালাতে পারবে না। তারপর ফাঁসির গলে চাপা খেয়ে সোজা জাহান্নামে পৌঁছে যাবে। এবার অ্যাডভোকেট জয়ের পালা। ওকেও ওই সম্রাটের খাঁচায় পাঠাবো, যাতে দুজন একসঙ্গে গলাগলি করে কাঁপতে পারে। কিন্তু তার আগে আমি আমার গায়ে হাত তোলার বদলাটা নিতে চাই আঙ্কেল। কারণ ওই শালা ভিতরে চলে গেলে সারা জীবন আমার আফসোস থেকে যাবে। ঠিক আছে, তোমার আফসোস তুমি মিটিয়ে নাও। থ্যাংক ইউ আঙ্কেল। আমার গায়ে আঘাত করার পরিণতি তোকে বুঝিয়ে দিলাম। চল। জয়, এ তোমার কি অবস্থা? কি হয়েছে? কারা করলো? কবরস্থানে কয়েকজন গুন্ডা আমার উপর হামলা করেছিল। শুধু মাথায় আঘাত লেগেছে, আর তেমন কিছু হয়নি। যারা আমার জয়ের এই অবস্থা করেছে তাদের উপর আল্লাহর গজব পড়বে। আমার মনে হয় নিশ্চয়ই সম্রাট প্রতিশোধ নেওয়ার জন্য তোমার পিছনে গুন্ডা নিয়ে দিয়েছে। মিথ্যে কথা। আমার সম্রাটের নামে মিথ্যে অপবাদ দেবেন না।
সম্রাটকে আপনারা সবাই চিনতে ভুল করেছেন, তাই আজ আমি এই ভুল বোঝাবুঝির ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার করে দিতে এসেছি। তুমি ওকে ভালোবাসো, তাই সম্রাট কোনোদিন তোমার চোখে খারাপ হতে পারে না। কিন্তু সম্রাট আসলেই একটা খুনি। টাকার জন্য সে যে কোনো কাজ করতে পারে। একদিন হয়তো তোমাকেই ওই টাকার লোভে বিক্রি করে দেবে। না, যেখানে নারীর ইজ্জত বিক্রি হয় সেখান থেকে সম্রাট আমাকে তুলে এনে সম্মানের জীবন দিয়েছে। সম্রাট যাকে ভালোবাসে তার জন্য নিজের জীবনও দিতে পারে। জয় সাহেবকে সম্রাট বন্ধু বলেছে, তার এত বড় ক্ষতি সে কোনোদিনই করতে পারে না। যে রাতে চৌধুরী সাহেব খুন হয় সে রাতে সম্রাট আমার কাছে ছিল। কে যেন এসে বলে যায় জয় সাহেব ভীষণ বিপদে পড়েছে, এক্ষুনি সম্রাটকে তার বাসায় যেতে হবে। আমি নিষেধ করে ওকে ধরে রাখতে পারিনি। বন্ধুত্বের মূল্য দিতে প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে ছুটে যায় আপনার বাসায়, আর আপনারা তাকেই খুনি বানিয়ে জেলে ঢুকিয়ে দিলেন। সম্রাট হাতে নাতে ধরা পড়েছে। তোমার মুখের কথা আমি ওকে নির্দোষ স্বীকার করতে পারি না। স্বীকার আপনাকে করতেই হবে জয় সাহেব। সম্রাটে যদি আপনার পালক পিতাকে খুন করবে, তাহলে আপনাকে খুন করতে চাইলো কারা? আপনাকে খুন করার ইচ্ছে যদি সম্রাটের হতো তাহলে ভাড়া করে গুন্ডা পাঠাতো না, সে নিজেই জেলখানার দেয়াল ভেঙে ছুটে আসতো আপনাকে খুন করতে। তাহলে কে করতে পারে এমন জঘন্য কাজ? নিশ্চয়ই আপনাদের এমন কোন শত্রু আছে যে আপনাদেরকে ধ্বংস করার জন্য জাল বিস্তার করেছে। সম্রাট আপনার সন্তানের সঙ্গে বন্ধুত্ব করেছে বলে ওকেও সে জালে ফাঁসিয়েছে। এবার আপনার সন্তানকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। সামান্য নর্তকী হয়ে একজন বিচক্ষণ উকিলকে বোঝাবার ক্ষমতা আমার নেই। এবার আপনি নিজেই ভেবে দেখুন, আসল খুনিকে কে? আপনার আসল শত্রু সম্রাট না অন্য কেউ? এখানে কেন এসেছ? আমাকে খুনি সাজিয়েও কি তোমার মনের সাথ মেটেনি? তোমাকে আমি ভুল বুঝেছিলাম সম্রাট, তাই তো তোমার কাছে এসেছি নিজের ভুল স্বীকার করতে। আমাকে মাফ করে দাও ভাই। জয়, আমি গুন্ডা পান্ডা মানুষ। আমাকে অবিশ্বাস করে তোমাদের মতো ভদ্র শিক্ষিত মানুষের পক্ষে স্বাভাবিক। নিজের জন্য আমার মোটেই দুঃখ নেই, কারণ চিরদিন অন্যায়ের পথে চলেছি। এই জন্য একদিন না একদিন শাস্তি ভোগ করতেই হতো। কিন্তু জয়, তোমার জন্য দুঃখ হয়। ওরা ওরা তোমাকে কিছুতেই বাঁচতে দেবে না। আইনদের বিশ্বাস আর গৌরব অধিকারে তোমার আমার মাঝে শত্রুতা সৃষ্টি করে ওদের বেঁচে থাকার পথ পরিষ্কার করছে। এবার তোমাকে সরাতে পারলে। আমাকে সরানোর আগে আইনুদ্দিন বিশ্বাসকে মৃত্যুর সাথে মোকাবেলা করতে হবে। আইনুদ্দিন, তোদের পোশাক উত্তর আমার কিছুই করতে পারেনি। এই দেখ, আমি বেঁচে আছি। আজ এই হকি স্টিক দিয়ে এই রংমহল তোদের রক্তে লাল করে দেব। তুই এর মধ্যে জেল থেকে পালিয়ে এসেছিস? আইনুদ্দিন, আজ থেকে তোর সব অন্যায়ের জবাব তোর প্রশ্ন মোতাবেক দিতে শুরু করলাম। কথাটা মনে রাখিস। এবার আমি তোকে প্রকাশ্যে আর কোনো প্রশ্নই করব না জয়। যা কিছু করব সব গোপনে। আব্দুল, আপনারা আমার এখানে কেন নিয়ে এলেন? তোকে লাশের ভূমিকায় অভিনয় করতে হবে। এ আল্লাহ, এটা কি করতেছেন? আমি গরিব মানুষ, আমার মেয়ে আপনাদের কি লাভ? আমাদের কি লাভ তা তুই পরপারে গিয়ে বুঝবি।
পেছনে পুলিশ। Halt! 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 গাড়ি থেকে নামুন। কেন বলুন তো? নামলে বুঝতে পারবেন। নামুন। আসুন, এদিকে আসুন। দাঁড়িয়ে আছেন কেন? আসুন। দেখুন, আপনার গাড়ির ব্যাকলাইট জ্বলছে না। ফাইনের টাকাটা কোর্টে দিয়ে দেবেন স্যার। শিওর। আর আজই লাইটটা সেরে নেবেন। ওকে, আসি স্যার। আসসালামু আলাইকুম। জয়, জয়, আজ কোর্টে না গেলে কি নয়? তুই এখনো সুস্থ হয়ে উঠিসনি, যাসনি বাবা? না মা, আমাকে বাধা দিও না। আজ একটা ইম্পর্টেন্ট কেস আছে। কি ব্যাপার ইন্সপেক্টর, এই সময় আপনি? মিস্টার জয়, আমরা আপনার গাড়ি সার্চ করতে চাই। আমি কোন স্মাগলার বা চোরা কারবারি নই, আমি উকিল মানুষ। আমার গাড়ি সার্চ করে আপনি কি পাবেন? ডোন্ট মাইন্ড স্যার, সরকারি চাকরি করি, অর্ডার সার্চ আমাকে করতেই হবে। ওয়েল, অ্যাজ ইউর উইশ। লাশ! আই এম সরি মিস্টার জয়, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিন্তু এসব হলো কি করে? আমি যে কিছু বুঝতে পারছি না। ইন্সপেক্টর সাহেব, নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। আমার যে এই কাজ করেনি, ও কখনো কাউকে খুন করতে পারে না। দারোয়ান! দারোয়ান! বল, এসব হলো কি করে? কোথায় ছিলি তুই? আমি জানি কে এই কাজ করেছে। চলুন মিস্টার জয়। হ্যাঁ, চলুন। না না, আমি তোকে নিয়ে যেতে দেব না। ইন্সপেক্টর সাহেব, ওকে ছেড়ে দিন। আমার জয় খুন করতে পারে না। সেটা আদালতে প্রমাণ হবে। চলুন। আমার সাথে টক্কর দেওয়ার পরিণতি দেখেছো মিস্টার জয়। জঙ্গলে অনেক বড় বড় বাঘ সিংহ অনেক গর্জন করে, কিন্তু কাছে বন্দী হবার পর সেই গর্জন থেমে যায়। তোমার কাছে বয়স, তাই মুরবির কাছে হেরে গেছো। একটা কথা ঠিক বলেছো ওল্ড ম্যান, আসলে তুমি মুরব্বী। তাই আমার সঙ্গে টক্কর না দেওয়াটাই তোমার জন্য মঙ্গল। নিজের মঙ্গলের কথা ভাবো। আমার চাকরকে খুন করার অপরাধে আসামি হয়েছ, এবার তোমাকেও ফাঁসির দড়ি পরিয়ে পাঠিয়ে দেব তোমার আব্বা জানের কাছে। আমার বাবা সহজ সরল মানুষ ছিল বলে সহজে ফাঁসির দড়িটা তার গলায় পরিয়ে দিয়েছিলে, কিন্তু আমি ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই তোমার এমন দশা করব যে ফাঁসির দড়িও তোমার মৃত্যু দেখে ভয়ে শিউরে উঠবে। যে কদিন বেঁচে আছো, আমাকে মারার স্বপ্ন না দেখে ওই ফাঁসির দড়ির কথা চিন্তা করতে থাকো। আরে তোমার 14 শিকের ভেতরে পেচ্ছাপের বড় বেশি গন্ধ। আজ রাতে এখান থেকে পালাতে হবে। বুঝলে বেটা,
গৌরব অধিকারীর গৌরব নষ্ট করতে চেয়েছিল ওই 2 টাকার গুন্ডা সম্রাট আর বটতলার উকিল জয়। এবার 2 শালাকেই ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। তার আগে তোদের দুজনকে আমি কবরস্থানে পৌঁছে দেব। শোন বাচ্চারা, ভেবেছিলি জয়ের সাথে আমার শত্রুতা পয়দা করে দুজনকে খুনের মামলা ফাঁসিয়ে তোরা আরামে বসবাস করবি? না, অসম্ভব। আমি সম্রাট বেঁচে থাকতে তা কোনোদিনও হতে দেব না। শোন, আগামীকাল আদালতে জয়ের মামলার বিচার হবে। তোরা বিচারকের সামনে তোদের অন্যায় স্বীকার করে সত্য কথা বলবি। কিন্তু সত্য কথা বললে আমাদের নির্ঘাত ফাঁসি হবে। না না, আমাদের এত বড় সর্বনাশ করো না, আমাদের মাফ করে দাও। বিনিময়ে আমি তোমাকে নগদ 10 লক্ষ টাকা দেব। চুপ! সম্রাট যাকে বন্ধু বলে আলিঙ্গন করে তার সঙ্গে কখনো বেইমানি করে না। তোরা আমার আর জয়ের ঘুম হারাম করেছিস, এবার তোদের ঘুম হারাম করব আমি। এবার সত্য ঘটনাগুলো খুলে বল, আমি তোর জবানবন্দি রেকর্ড করব। বল আসল খুনিকে, বল। বলছি বলছি আসামি জয় আদালতে প্রমাণিত একজন খুনির সন্তান, আর একজন খুনির সন্তানের পক্ষে আমার বাড়ির চাকরকে খুন করা কোনো অস্বাভাবিক কাজ নয়। মহামান্য আদালত, আমি এখনো দৃঢ়ভাবে বলছি যে জয় সাহেব খুন করেননি। আমার প্রতিপক্ষ মামলার আর্জিতে বলেছেন যে জয় সাহেব হঠাৎ হকি স্টিক নিয়ে তার কক্ষে প্রবেশ করেন এবং উপস্থিত সবাইকে এলোপাথারি পেটাতে শুরু করেন। কিন্তু কেন? জয় সাহেব কি উন্মাদ? উনি কি একজন গুন্ডা? কিন্তু কই, জয় সাহেবের এগেইনস্টে এমন কোন রিপোর্ট তো কোথাও নেই। তাহলে কি আইনুদ্দিন বিশ্বাসের উপরে জয়ের কোনো রাগ ছিল, কোনো পেশাগত শত্রুতা? মিস্টার জয় যেদিন জানতে পেরেছিলেন যে আমার যুক্তি প্রমাণে তার বাবা দোষী সাব্যস্ত হয় এবং তার ফাঁসি হয়ে যায়, সেদিন থেকেই সে আমাকে হত্যার পরিকল্পনা করে এবং আমাকে হত্যা করতে গিয়ে ঘটনাচক্রে আমার চাকর আব্দুলকে খুন করে। ইওর অনার, চোরের গায়ে পুলিশের পোশাক পরিয়ে দিলেই চোর যেমন পুলিশ হয়ে যায় না, তেমনি আইনের কালো পোশাক পরেও খুনি তার নিজের পরিচয় ঢাকতে পারে না। গাড়ির পেছনে আব্দুলের লাশ জয় সাহেব রাখেননি, রেখেছে অন্য কেউ, যে আব্দুলের প্রকৃত হত্যাকারী। ইওর অনার, আমার প্রতিপক্ষের সুন্দরী উকিল যে বক্তব্য রেখেছেন তাকে তিনি প্রমাণ করতে পারবেন যে আব্দুলের হত্যাকারী মিস্টার জয় নয়, অন্য কেউ? আছে কোনো প্রমাণ? প্রমাণ আছে জজ সাহেব। যে চাকরকে হত্যার জন্য জয় আজ আসামির কাঠ গড়ায়, সেই চাকরকে জয় খুন করেনি। এই গরিব অধিকারীকে জিজ্ঞেস করুন, সে নিজেই বলে দিবে আসল খুনি কে। ইওর অনার, এই সম্রাট নিজেই একজন খুনের আসামি। নিশ্চয়ই সে জেল হাজত থেকে পালিয়ে এসেছে। কে আপনি? আপনার পরিচয় দিন। আমিও জয়ের মতো চক্রান্তের শিকার হয়ে খুনের আসামি হিসাবে হাজতবাস করছি। জজ সাহেব, এই আইনুদ্দিন বিশ্বাস আর এই গৌরব অধিকারী দুজনে মিলেই খুন করেছে নিরহ চাকর আব্দুলকে। তারই জলযন্ত্র প্রমাণ আমি এই আদালতে নিয়ে এসেছি। এই গৌরব অধিকারী নিজের মুখে বলবে কে আব্দুলের হত্যাকারী। ইওর অনার, এই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী মিস্টার গৌরব অধিকারীকে আমি জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রার্থনা করছি। গৌরব অধিকারীকে সাক্ষীর কাঠগড়ায় আসার নির্দেশ দেওয়া হচ্ছে। বলুন মিস্টার অধিকারী।
আব্দুলের খুনি কে? মিস্টার অধিকারী, মহামান্য আদালত, গৌরব অধিকারী কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। আমার টেপ রেকর্ডার কোনোদিনও আমার সাথে বেইমানি করবে না, কারণ আমি জানতাম এখানে এসে এমন একটা কিছু ঘটতে পারে। তাই আমি গৌরব অধিকারীর স্বীকারোক্তি টেপ করে নিয়ে এসেছি। আপনার অনুমতি পেলে আমি শোনাতে পারি। অনুমতি দেয়া হলো। আমি এতদিন যত অন্যায় অপরাধ করেছি এবং করার সাহস পেয়েছি, সবই আইনউদ্দিন বিশ্বাসের সহযোগিতায় ও ভরসায়। কারণ সে সত্য মিথ্যা দিয়ে আমাকে আইনের হাত থেকে সবসময় রক্ষা করেছে। জয়কে ফাঁসানোর জন্য আইনউদ্দিন নিজেই চাকর আব্দুলকে খুন করেছে। ইয়োর অনার, গৌরব অধিকারীকে অস্ত্রের মুখে মৃত্যুর ভয় দেখিয়ে কথাগুলো টেপ করা হয়েছে। জানের ভয়ে সে মিথ্যে কথা বলেছে। আমাকে ফাঁসানোর জন্য সম্রাট এক নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। তাছাড়া ইয়োর অনার, আজ কোর্টের সময়ও শেষ হয়ে এসেছে, তাই আজকের মতো মামলা মুলতবি রাখার আবেদন জানাচ্ছি। ইয়োর অনার, মামলার এই নতুন পরিস্থিতিতে পরবর্তী তারিখে আমার মামলা আমি নিজে পরিচালনা করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ ইয়োর অনার। এবং আদালত আগামীকাল সকাল পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। ইয়োর অনার, আজ যে মামলায় আমাকে আসামি করা হয়েছে সেই মামলার শুরু আব্দুল হত্যা দিয়ে নয়। একজন খুন করে সেই খুনের দায় অন্য একজন নিরীহ মানুষের উপর চাপানোর খেলা শুরু হয়েছিল আজ থেকে 25 বছর আগে। সেদিন দীন মোহাম্মদ অধিকারীকে খুন করেছিল তারই ছোট ভাই গৌরব অধিকারী, এবং সেই খুনের দায় চাপানো হয়েছিল নিরীহ আব্দুর রহমানের উপর। অবজেকশন ইয়োর অনার। যে মামলা পূর্বে নিষ্পত্তি হয়ে গেছে এবং আদালতের রায়ে ফাঁসির হুকুম দেওয়া হয়েছে, তা পুনরায় এই আদালতে আনা বা বিচারকের রায়কে উল্টানোর চেষ্টা শুধু অন্যায় নয়, আদালত অবমাননা করার মতো গুরুতর অপরাধও বটে। ইয়োর অনার, বিষয়টি আমার প্রতিপক্ষই টেনে এনেছেন আমার পিতৃ পরিচয় জানতে চেয়ে। তাছাড়া আজকের মামলার ধারাবাহিকতার জন্যই সেদিনের রেফারেন্স টানার প্রয়োজন আছে। অবজেকশন ওভাররুলড। ক্যারি অন মিস্টার জয়। থ্যাংক ইউ ইয়োর অনার। আমি শুধু আমার বাবার নির্দোষিতা প্রমাণের জন্য সেদিন থেকে এই পর্যন্ত ঘটে যাওয়া কতগুলো ঘটনার রেফারেন্স তুলে ধরব। আর এর জন্য আমি প্রথমেই আমার প্রতিপক্ষের বিজ্ঞ আইনজীবী মিস্টার আইনউদ্দিন বিশ্বাসকে প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। মিস্টার আইনউদ্দিন, প্লিজ। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার আইনউদ্দিন বিশ্বাস, আপনি বলেছেন আমি সে রাতে অকস্মাৎ হকি স্টিক হাতে আপনার বাসায় প্রবেশ করে এলো পাথারি ভাবে পেটাতে শুরু করি। আপনি বা গৌরব অধিকারীর মতো একজন বৃদ্ধকে এলো পাথারি ভাবে পেটাতে শুরু করলে তো হকি স্টিকের আঘাতে আপনাদের মরে যাওয়ার কথা। ইয়োর অনার, ওনার বা গৌরব অধিকারীর কারোরই হাত ভাঙেনি, পা ভাঙেনি, মাথা ফাটেনি, এমনকি সামান্য চোটও লাগেনি। তাহলে মারটা খেলো কে? আর কেন এবার মিথ্যে অভিযোগ? মিথ্যে মিথ্যে নয় ইয়োর অনার। গৌরব অধিকারীর ছেলে রবিন সেদিন উপস্থিত না থাকলে ও হকি স্টিক দিয়ে পিটিয়ে আমাদের মেরে ফেলতো। প্লিজ নোট ডাউন ইয়োর অনার। রবিন ধর্ষণ ও খুনের দায়ে
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন জেল পলাতক আসামি। জেল পলাতক আসামিকে পুলিশের চোখকে ধুলো দিয়ে নিজের বাড়িতে আশ্রয় দেওয়া দণ্ডনীয় অপরাধী ওর অনার। মিস্টার বিশ্বাস, আপনি হকি স্টিকের মার খেয়ে কি দৌড়ে পালিয়ে গিয়েছিলেন নাকি রুমে ছিলেন? রুমেই ছিলাম। হ্যাঁ, আমি গুলি করলাম আপনাকে, আর গুলি গিয়ে লাগলো আব্দুলের গায়ে। আব্দুল ওখানে কি করছিল? হ্যাঁ, আব্দুল ওখানে কি করছিল তা আমি কি করে বলবো? আচ্ছা, তারপর কি হলো? তারপর আব্দুল গুলি খেয়ে ছিটকে পড়ে গেল। তারপর আপনি আমাদের দিকে পিস্তল তাক করে আব্দুলের আর্তনাদ, মৃত্যু যন্ত্রণা অগ্রাহ্য করে তাকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গেলেন। আচ্ছা, আব্দুল খুন হয়েছে কটার দিকে? রাত 10টা হবে। হিয়ার ইজ অ্যানাদার পয়েন্ট, ইওর অনার। রাত 10টায় আব্দুল খুন হলো, আর পুলিশকে জানানো হলো ভোরবেলায়। কেন? আচ্ছা মিস্টার বিশ্বাস, একটু আগে আপনি বললেন আমি আব্দুলকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে গেলাম, তারপর আব্দুলের লাশ আমি গাড়ির পেছনে রাখলাম না অন্য কোথাও ফেলে দিলাম, তা আপনি জানেন কি করে? আর হ্যাঁ, সকাল পর্যন্ত যে লাশ আমি গাড়ির পেছনে রেখে দিয়েছি এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত হলেন কিভাবে? বলুন, জবাব দিন। আমি অনুমান করেছিলাম। অনুমান করেছিলেন? আপনার মতো আইনের বটগাছ যদি অনুমানে বিশ্বাস করে তাহলে তো লজ্জার কথা। কিন্তু মিস্টার বিশ্বাস, আদালত চাক্ষুষ প্রমাণ চায়, অনুমানের কোনো মূল্য দেয় না। আপনি নিশ্চিত ছিলেন এবং আপনি জানতেন যে লাশের কথা আমি জানি না। মিস্টার বিশ্বাস, আব্দুল খুন হওয়ার পর আপনি সারা রাত কোথায় ছিলেন? বাসায় ছিলাম। আমি আগেই বলেছি ইওর অনার, আমি খুব নার্ভাস ছিলাম। চোখের সামনে খুন দেখার পর সারা রাত কোনো কথাই বলতে পারিনি, চুপচাপ ঘরের মধ্যে বসেছিলাম। আপনি আবারও মিথ্যে বলছেন মিস্টার বিশ্বাস। সেদিন রাত 2টোর সময় আপনি এবং গৌরব অধিকারী সহ পুলিশ আপনার গাড়ি আটক করেছিল। আপনার গাড়ির ব্যাক লাইট জ্বলছিল না বলে পুলিশ আপনাকে ফাইন করেছিল। হিয়ার ইজ দ্য কপি অফ দ্যাট রিসিপ্ট। ও হ্যাঁ, মনে পড়েছে, গৌরব অধিকারীকে বাসায় পৌঁছে দিতে গিয়েছিলাম। মিথ্যে কথা ইওর অনার। গুলশান থেকে বনানী যাবার পথে শেরেবাংলা নগর আসার প্রয়োজন হয় না। পুলিশ মিস্টার বিশ্বাসের গাড়ি আটক করেছিলেন শেরেবাংলা নগরে, অর্থাৎ আমার বাড়িতে আসার পথে। বলুন, রাত 2টোর সময় শেরেবাংলা নগরে কেন এসেছিলেন আপনি? বলুন। মানে আমি খুব নার্ভাস ছিলাম। কোথায় এসেছিলাম, কেন এসেছিলাম কিছুই মনে নেই। সবই আপনার মনে আছে। আর এটা ধ্রুব সত্য যে খুনিরা খুন করার পর ধরা পড়ার ভয়ে সবসময় নার্ভাস থাকে। আব্দুলকে খুন করে আপনি এবং গৌরব অধিকারী ওই গাড়িতে করে তার লাশ নিয়ে আসেন আমার বাড়িতে এবং রাতের অন্ধকারে কৌশলে আব্দুলের লাশ আমার গাড়িতে ঢুকিয়ে দিয়ে চলে যান এবং সকাল হতে পুলিশকে খবর দেন, তাই নয়? থ্যাংক ইউ মিস্টার আইনুদ্দিন বিশ্বাস, থ্যাংক ইউ। অন্যায়কে স্বীকার করা এবং সত্যকে সত্য বলে প্রকাশ করা মহত্বের পরিচয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আর কিছু জিজ্ঞাসা নেই আমার। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী মিস্টার গৌরব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার অধিকারী, সম্রাটের টেপে আপনি স্বীকার করেছেন যে আব্দুলকে খুন করেছে মিস্টার আইনুদ্দিন বিশ্বাস। প্রাণের ভয়ে বলেছিলাম, আসলে সত্যি না। হ্যাঁ, অর্থাৎ প্রাণের ভয় থাকলে আপনি মিথ্যা কথা বলেন? জি। অর্ডার, অর্ডার। মিস্টার অধিকারী, সম্রাটকে আপনি কতদিন থেকে চেনেন? সম্রাট? আমি আগে তাকে কখনো দেখিনি। না দেখে আমাকে খুন করার জন্য সম্রাটকে টাকা দিয়েছিলেন? মিথ্যে কথা, আমি কখনো সম্রাটকে টাকা দিইনি। ইওর অনার, এই গৌরব অধিকারীর ছেলে একটি ধর্ষণ ও খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তি পায়। আমি ছিলাম তার বিপক্ষের উকিল। তার পক্ষে ছিলেন মিস্টার আইনুদ্দিন বিশ্বাস। ছেলের শাস্তি হবার জ্বালায় এই গৌরব অধিকারী এবং মামলায় হেরে যাবার অপমানে মিস্টার আইনুদ্দিন বিশ্বাস আমাকে খুন করার জন্য সম্রাটকে 50,000 টাকা দেয়। সম্রাট আমাকে মারতে এসে আমার ব্যবহারে মুগ্ধ হয়ে মারার সংকল্প ত্যাগ করে এবং ওদের টাকা ফিরিয়ে দেয়। আমি শুধু সেই টাকার বান্ডিলে উপরে এবং নিচে নোট দুটি
বদলে দিই। এই সেই নোট দুটি এবং এই হলো ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট, যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে নোট দুটির এক পাশে গৌরব অধিকারের হাতের ছাপ এবং অন্য পাশে সম্রাটের হাতের ছাপ স্পষ্টভাবে বিদ্যমান। অথচ এই মিথ্যাবাদী বলছে যে সম্রাটকে সে আগে কখনো দেখেনি এবং টাকাও দেয়নি। ইওর অনার, এটাই ছিল আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার প্রথম চেষ্টা, যে চেষ্টা সফল হতে পারেনি মিস্টার অধিকারী এবং মিস্টার বিশ্বাস। মিস্টার জয়। মিস্টার অধিকারী, আপনার ছেলে তো জেল থেকে পালিয়ে আসে 13 এপ্রিল, তাই না? জি। এর ঠিক 4 দিন পর 17 এপ্রিল প্রচুর ঝড় বৃষ্টির মধ্যে রাত আনুমানিক 2:30টার দিকে অবজেকশন ইওর অনার, ইমরুল চৌধুরী হত্যা মামলার বিচারের জন্য এই আদালত বসেনি। এই আদালত বসেছে আব্দুল হত্যা মামলার বিচারের জন্য। ইমরুল চৌধুরী হত্যা মামলার সাথে আব্দুল হত্যা মামলা একই সুতোয় গাঁথা, ইওর অনার। তাছাড়া মহামান্য আদালতের সামনে আরো একটি খুনের মামলারও যদি ফয়সালা হয়ে যায় তো দোষ কি? প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। সেই 17 এপ্রিল রাত 2:45 খুন হন আমার পালক পিতা জনাব ইমরুল চৌধুরী। কি আশ্চর্যের বিষয়, ঠিক সেই সময় পুলিশ টেলিফোনে খুনের খবর পেয়ে যান। আশেপাশের কেউ গুলি শব্দ পেয়ে পুলিশে খবর তো দিতেই পারে। আমার বাসার আশেপাশে কেউ নয়, আমার বাসা থেকে 6 কিলোমিটার দূরে গুলশান থেকে অলৌকিক ভাবে সেই গুলি শব্দ শুনতে পেয়ে পুলিশে টেলিফোন করেছিলেন আপনি, মিস্টার আইনুদ্দিন বিশ্বাস। মিথ্যে কথা ইওর অনার, আমি পুলিশে টেলিফোন করিনি। এ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ইওর অনার। ষড়যন্ত্র নয় ইওর অনার, প্রমাণ আমার কাছে আছে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ পুরনো লোক, অথচ পুলিশের কাজের বর্তমান অগ্রগতি সম্পর্কে ওনার ধারণা নেই। উনি জানেন না যে থানায় সশরীরে উপস্থিত না হয়ে যদি টেলিফোনে কোনো বড় ধরনের টাইমে রিপোর্ট করা হয় তাহলে পুলিশ তা রেকর্ড করে। ইন্সপেক্টর আরমান, ধানমন্ডিতে, ধানমন্ডি রোড নাম্বার 20, হাউস নাম্বার 54। আপনারা দেরি করবেন না, জলদি চলে আসুন। এবার বলুন মিস্টার আইনুদ্দিন বিশ্বাস, এই কণ্ঠ কি আপনার নয়? প্রকৃতপক্ষে ইমরুল চৌধুরী খুনি সম্রাট নয়, খুনি হলো রবিন ও আইনুদ্দিন বিশ্বাস। ইওর অনার, আমাকে খুনি বলার কোনো যুক্তি নেই। ইমরুল চৌধুরীকে খুন করেছে রবিন। আমি জানতে পেরে যদি পুলিশকে ফোন করেই থাকি তাহলে তো আমি আইনকেই সাহায্য করেছি। বাহ বাহ মিস্টার বিশ্বাস, বাহ, সত্যি আপনার তুলনা নেই। দেখলেন দেখলেন মিস্টার অধিকারী আবারও ফাঁসিয়ে দিল আপনার একমাত্র সন্তান রবিনকে, আপনার সুখ দুঃখের সাথী, বিপদের বন্ধু মিস্টার আইনুদ্দিন বিশ্বাস। আপনার জন্য আরো দুঃসংবাদ আছে মিস্টার অধিকারী। আপনি যে বিশাল সম্পত্তি ভোগ দখল করছেন এ সবই তো আপনার ভাই। জি। আপনার ভাই তো আপনাকে লিখে দিয়ে যাননি। জি না, একমাত্র উত্তরাধিকারী সূত্রে আমি সব পেয়েছি। এখন যদি সেই সম্পত্তির আসল মালিক বেরিয়ে যায়, কে সে? অ্যাডভোকেট মিস রেশমা। হ্যাঁ, ওই রেশমাই মিস্টার দীন মোহাম্মদের একমাত্র সন্তান। এসব কি বলছো জয়? হ্যাঁ, আমি যা বলছি সব সত্যি। বাবা, আমি এসব মানি না। এসব কথা কোনো প্রমাণ নেই। এত বড় প্রমাণ আছে মিস্টার গৌরব অধিকারী যে দেখলে আপনি চমকে উঠবেন। আমি মরহুম দীন মোহাম্মদ অধিকারীর পুরাতন ভৃত্য ইব্রাহিম মিয়াকে আদালতে আহ্বান করছি। ইব্রাহিম,
হ্যাঁ ছোট হুজুর, আজকের এই দিনের জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। ইয়োর অনার, এই সেই ইব্রাহিম যে নিজের চোখে গৌরব অধিকারীকে গুলি করতে দেখেছিল, যে গুলিতে খুন হন দীন মোহাম্মদ অধিকারী এবং আহত হন মিসেস অধিকারী। মিস্টার গৌরব অধিকারী, আপনার বড় ভাইকে যে আপনি হত্যা করেছিলেন 25 বছর আগের মতো আজও কি তা অস্বীকার করতে পারবেন? সেদিন নিরীহ আব্দুর রহমানের কাছে কোনো প্রমাণ, কোনো সাক্ষী ছিল না, কিন্তু আজ জলজ্জন্ত প্রমাণ, চাক্ষুষ সাবলি আজ আপনার সামনে দাঁড়িয়ে। বলুন, আজ আপনি কি করে অস্বীকার করবেন? বলুন। হ্যাঁ, আমি গুলি করেছিলাম, আমি খুন করেছিলাম আমার ফেরেশতার মতো বড় ভাইকে। রহমান সম্পূর্ণ নির্দোষ ছিল, সম্পূর্ণ নির্দোষ ছিল। আপনার জন্য বড় দুঃখ হচ্ছে মিস্টার গৌরব অধিকারী। প্রথমত, এতদিন যে সম্পত্তি ভোগ দখল করে আসছেন, আজ থেকে তার মালিক হয়ে যাবে রেশমা। দ্বিতীয়ত, এই আদালতে আপনি প্রমাণ করলেন আপনি আপনার ভাইয়ের খুনি। তৃতীয়ত, আপনার একমাত্র সন্তান জেল থেকে পালিয়ে এসে ইমরুল চৌধুরীকে খুন করার দায়ে এবার হয়তো তার ফাঁসি হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, যে খুনের দায় আজ আপনি আমার উপর চাপিয়েছেন, এই আদালতে আমি প্রমাণ করে দেব যে সেই খুন আপনি করেছেন। না না, আমি নই। হ্যাঁ হ্যাঁ, আপনি। আমি আব্দুলকে খুন করিনি। বিশ্বাস করুন জজ সাহেব, আমি খুন করিনি। খুন করেছে আইনুদ্দিন। আইনুদ্দিন গুলি করে মেরে আব্দুলের লাশ নিয়ে জয়ের গাড়িতে রেখে পুলিশে খবর দেয়। গৌরব, চিৎকার করবেন না মিথ্যা বিশ্বাস। সত্যকে মিথ্যা বলে প্রমাণ করার ক্ষমতা আমার না থাকলেও তোকে সত্য বলে প্রতিষ্ঠা করার ক্ষমতা যে আমার আছে, তাই আদালতে আবারও প্রমাণ করে দিলাম। ইয়োর অনার, উকিলের পোশাক পরা আইনজ্ঞ নামের এই হারমাত না জানি কত নিষ্পাপ লোককে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। ওর জন্য শুধু একটি নিষ্পাপ লোকের ফাঁসি হয়নি, ফাঁসি হয়েছে সেই পরিবারের প্রতিটি সদস্যের। একজন স্ত্রী হারিয়েছে তার স্বামীকে, একজন সন্তান হারিয়েছে তার পিতাকে, স্ত্রীকে করেছে বিধবা, আর সন্তানকে করেছে এতিম। মহামান্য আদালতের কাছে আমার আবেদন, দুষ্টের দমন, শিষ্টের পালন, এই যেন হয় বিচারের আদর্শ। That's all, Your Honor. That's all. আমার দীর্ঘ বিচারক জীবনে এমন বিচিত্রমুখী মামলার বিচারের সম্মুখীন আমি কখনোই হইনি। মামলা বিচিত্রমুখী হলেও এমন স্পষ্টভাবে সমস্ত জটিলতার সমাধান হয়েছে যে আমি সম্পূর্ণ নির্দ্বিধায় এক ঐতিহাসিক রায় প্রদান করছি। মিস্টার জয় শুধু নিজেকে নির্দোষ বলে প্রমাণিত করেননি, প্রকৃত অপরাধীর সমস্ত অপরাধও সংশয়ের ঊর্ধ্বে প্রমাণ করেছেন। শুধু তাই নয়, এই মামলার সূত্র ধরে আরো দুটি মামলা চমৎকার নিষ্পত্তি হয়ে গেছে। আমি প্রথমত মিস্টার জয় এবং মিস্টার সম্রাটকে তাদের উপর আরোপিত মামলা দুটি থেকে সসম্মানে নির্দোষ হিসাবে খালাস প্রদান করছি, এবং বর্তমান মামলায় সহস্তে খুন করার অপরাধে এবং খুনের দায় অন্যের কাঁধে চাপিয়ে মিথ্যা মামলা দায়ের করার অপরাধে মিস্টার আইনুদ্দিন বিশ্বাসকে দোষী সাব্যস্ত করছি। মিস্টার ইমরুল চৌধুরীকে খুনের অপরাধে জেল পলাতক রবিন অধিকারীকে দোষী সাব্যস্ত করছি। 25 বছর আগে যে নির্দোষ আব্দুর রহমানের ফাঁসি হয়েছিল, তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আজ আমার কিছুই করার নেই। তবে সেই খুন করার অপরাধে এবং সেই খুনের দায় অন্যের ঘাড়ে চাপানোর অপরাধে আমি মিস্টার গৌরব অধিকারীকে দোষী সাব্যস্ত করছি। এই 3 ব্যক্তির অপরাধ এতই মারাত্মক যে কঠিনতম শাস্তি তাদের প্রাপ্য। আমি মিস্টার আইনুদ্দিন বিশ্বাস, মিস্টার গৌরব অধিকারী এবং মিস্টার রবিন অধিকারীকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করছি এবং এই দণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার নির্দেশ প্রদান করছি।